তারেক জিয়া, মোর প্রিয় ভাগিনা, অনেক অনেক আশা করে তোমাকে বাংলাদেশে পাঠাইছি, কিন্তু যেই দাও সেই কদু। শেখ হাসিনার থেকে তো আরো লক্ষণ খারাপ দেখা যাইতেছে। তো দানের শেষে দিছিলাম, আবার দেবো অন্য কিছু এক সাল থেকে গেছে, আবার আরেক সাল এখানে হয়েছে নাকি অনেক খবর তুমি আবার লন্ডন দিয়ে পাঠাবো এই 6 মাসের মধ্যে। দেশের ঋণে তো করতে সুরের দল ভালো হয়ে যান, ভালো হয়ে যান। আমরা যারা জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিলাম, আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম, তারা বাংলার জমিন থেকে হারিয়ে যায়নি। শাহাদাত বরণ করে নির্যাতিত হয়ে এই ময়দানে দাঁড়িয়ে আছি, সুতরাং তোমাদের রাজপথে আর দেখা হবে না। আমি এই সরকারকে বলতে চাই, চেয়ারের সাথে বসে যে রাষ্ট্রদান করছেন, এদেশের জনগণের উদ্দেশ্যে বসিয়েছে, সেই উদ্দেশ্য করে বাস্তবায়ন করতে পারেন নাই। যদি জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে না পারেন, তাহলে ক্ষমতা থেকে ছেড়ে চলে যান। বিপ্লবীরা থাকা অবস্থায় পার্শ্ববর্তী রাষ্ট্রকে প্রতিবেশী বানিয়ে তাদের সাথে আঘাত মেনে না হবে না। এটা একটা দেড় সাল নিলাম নেবো কে লেগে আইছিলেন, লন্ডন পরে আসছিলেন, আমি ভালো আসছিলাম। শেখ হাসিনা তো ইন্ডিয়া জায়গা পাইছে, তারেক রহমান কিন্তু পৃথিবীর কোথাও জায়গা পাবে না। আমি একজন বিএনপির কর্মী, 1991 সালে আমি প্রথম ভোটার, আমি এখনো বিএনপিতে আছি। যেই ক্ষমতায় যায় সে মনে করি কি সে আইন এমন ভাবে বানায় যে আমি মনে হয় আর কোনোদিন ক্ষমতা থেকে নামবো না। এই ক্ষমতাটাই আমাদের জন্য একদম পার্মানেন্ট হয়ে গেছে। গতবারেটা যদি 17 বছর থাকে, এবারে আমি 20 বছর থাকবো। কোন মামু খালু দেখা হবে না, লাল নীল টেলিফোন বুঝি না, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীও বুঝি না। যার যেটা পাওনা তাকে সেটা দিতে হবে। আমরা সমাজে এমন ন্যায় বিচার দেখার পক্ষে যে বিচার এক একজনের জন্য এক এক রকম হবে না। একজন সাধারণ মানুষ কোন নির্দিষ্ট অপরাধ করলে তার বিচারে যে শাস্তি হবে, দেশের প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতি যদি সেই একই অপরাধ করেন, তাদেরকেও ছাড় দিয়ে কথা বলা হবে না। একই বিচারের আওতায় আনতে হবে। এর নাম ন্যায় বিচার। জাতি মুক্তি আছে সেই বিচার দেখার জন্য। আমরা ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীর সংবিধান শুনতে শুনতে আমরা বিরক্ত। আমরা প্রধানমন্ত্রীর কাছ থেকে সরাসরি শুনতে চাই যে আপনি আসলে গণভোটে কি বুঝে হায়ের পক্ষে ভোট চেয়েছিলেন, এবং এখন পর্যন্ত আপনি কি আপনার সেই স্ট্যান্ডে আছেন কিনা, নাকি আপনি সেখান থেকে সরে গিয়েছেন। জুলাইকে কারা স্বীকৃতি দিয়েছে জানেন? এই বীর সেনাবাহিনীরা জুলাইকে অলরেডি স্বীকৃতি দিয়ে রাখছে। তো আমাদের নাহিদ ইসলামকে কাঁধে নিছে কারা জুলাইতে, ওই 5 তারিখে। দেখেন সেনাবাহিনীর কাঁধে নাহিদ ইসলাম, কার পাশা কার টেবিলে। বীর সেনাবাহিনী তো জুলাইকে স্বীকৃতি দিছে, দেখেন প্রমাণ দেখেন। আসসালামু আলাইকুম, নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিবেশ ও পরিস্থিতি প্রেক্ষাপটে নতুন একটি ভিডিও নিয়ে আমি উপস্থিত হয়েছি, যার শুরু অংশগুলো দেখে আপনি বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ ও তথ্যবহুল আলোচনা হতে চলেছে। আশা করব ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার, তাহলে অবশ্যই ভিডিওটির মূল রহস্য জানতে পারবেন। দর্শক, দেরি না করে চলুন ভিডিওটি দেখে আসি। তার আগে বলবো, যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি ধারাবাহিকভাবে বিস্তারিত আলোচনা দেখে আসি। বাংলাদেশের 71-এর অর্জনকে হাইজ্যাক করে 72-এর চেতনা দাঁড় করাবার যে চেষ্টা করা হয়েছে, 24-এর এই অর্জন এবং বিজয়কে যদি ধ্বংস করবার জন্য তোমাদের এই অব্যাহত প্রচেষ্টা চলতে থাকে, এই জন্য তোমাদেরকে কড়া মাসুল গুনতে হবে। 71 হয়েছিল 47-এর পরবর্তী বিচ্যুতিকে সংশোধন করার জন্য, 24 হয়েছে 71-কে সংরক্ষণ করার জন্য, 72-এর বিচ্যুতিকে বাংলাদেশ থেকে উৎখাত করার জন্য। যারা এবছর ভোট দিয়েছে 35 বছরের মানে কম যাদের বয়স, এই টোটাল এই প্রজন্মটাই বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে বিএনপির ভুল রাজনীতির কারণে। এই জন্য আমরা সবসময় বিএনপির বিচ্যুতিতে বিএনপি যতটা না ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা তার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হই। বিএনপির ভুল সিদ্ধান্তের সাফার যতটা না বিএনপিকে করতে হয়, তার চেয়ে বেশি সাফার করি আমরা। কিন্তু বারবার জনগণ এই বিএনপির নেতৃত্বের কাছ থেকে তারা ভীরু কাপুরুষতা সুলভ আচরণ পেয়েছে। ঈদের পরে আন্দোলন হবে, ঈদের পরে আন্দোলন হবে, ঈদের পরে আন্দোলন হবে। বাংলাদেশে 15 বছরে বাংলাদেশের আকাশে ঈদের চাঁদ উঠে নাই, আর বিএনপির আন্দোলনও আসে নাই। শেষ পর্যন্ত আমাদের ছাত্ররা তারা বাধ্য হয়ে রাজপথে নেমেছে, তারা নেতৃত্বের দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছে। বাংলাদেশের মানুষ তখন নতুন আস্থায় আবার রাজপথে নেমেছে। তখনই সেই বাংলাদেশের বিপ্লবের মহাকাব্য তৈরি হয়েছে। স্যার, একটারে গুলি করলে একটাই যায়, বাকিটি যায় না। আসলে বিএনপি 24-এর গণ অভ্যুত্থানের মানে আয়নায় নিজেদের ব্যর্থতা ছাড়া আর কিছুই দেখতে পায় না। বিএনপির সামনে এখন দুটোই অপশন, এক হলো নিজেরা ভ্যানিশ হয়ে যাওয়া, আর এক হলো জুলাই চেতনাকে ধারণ করা। মাঝখান দিয়ে ভিন্ন কোনো পথ নাই। বাংলাদেশের ইতিহাসে এক বিরল অধ্যায় চলে এসেছে। দর্শক, তারেক জিয়ার সীমাহীন ব্যর্থতা এবং সীমাহীন বাটপাড়ি, বিএনপি সরকারের বাটপাড়ি, চাটুকারিতা, ভণ্ডামি, ধান্দাবাজি অতীতের সমস্ত রেকর্ড ভঙ্গ করেছে। আওয়ামী লীগ আমলের চাপাবাজি, আওয়ামী আমলের ব্যর্থতার রেকর্ড ভঙ্গ করেছে। হ্যাঁ, আওয়ামী আমলের যে গুমখুন এবং ফেসিজম, তারেক রহমান ওই পর্যায়ে যেতে পারবে না, তার আগেই তার পতন হবে বা মেয়াদ শেষ হয়ে যাবে। তবে আমির জামাত কিন্তু আশঙ্কার সাথে বলেছেন যে আওয়ামী লীগের চাইতে ভয়াবহ ফেসিস্ট হয়ে উঠতে পারে বিএনপি সরকার। দর্শক, কিন্তু সামাজিক ব্যবস্থাপনা, যেমন বিদ্যুৎ ব্যবস্থাপনা, দ্রব্যমূল্যের ব্যবস্থাপনা, জ্বালানি তেল ব্যবস্থাপনা, এগুলোর যে সীমাহীন ভয়াবহ ব্যর্থতা,
এটা এখন সামাজিকভাবে এস্টাবলিশড, সর্বত্র জানাজানি হয়ে গেছে। মানুষ বুঝে গেছে যে তারেক রহমান কোন গোলাউনের মাল, কি পারেন, কিচ্ছু পারেন না, সংসদে কথা বলতে পারেন না, দেশ চালাতে পারেন না। দর্শক দেখেন, জ্বালানি প্রতিমন্ত্রী তিনি বলছেন এক বিশ্ব বাটপাড়া, এই জ্বালানি মন্ত্রণালয় দুই বাটপাড়ার হাতে চলে গেছে। তিনি বলছেন দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুদ আছে। দেখেন কতটা বিরল অধ্যায়, জনগণকে কতটা বোকাচো মনে করে এরা, যে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুদ আছে, আর আমরা দেখতে পাচ্ছি দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি সংকট। তাহলে কেন? যেই দেশে ইতিহাসের সবচেয়ে বেশি জ্বালানি মজুদ থাকে, সেই দেশে ওই সময় দেশে ইতিহাসের সবচেয়ে বেশি সংকট হয়। ধান্দাবাজি, বাটপারি কত প্রকার কি কি দেখলেন। তারেক রহমানের শাসন যে ব্যর্থ, তিনি যে জ্বালানি ব্যবস্থাপনাই করতে পারেন না, আর সামনে যদি বৈশ্বিক অর্থনৈতিক মন্দা আসে তাহলে যে দেশকে বাঁচাতে পারবেন না, এটা বুঝতে অর্থনীতিবিদ কিংবা বিজ্ঞানী হওয়ার দরকার না। জাস্ট এটা দিয়ে তুলনা করেন। আপনি দেখছেন যে মানুষ রাত ভর সিরিয়ালে দাঁড়িয়ে থাকে তেলের জন্য, মানুষ তেল পাচ্ছে না। বহুতল ভবনে যারা উপরে থাকেন তারা লিফটে চলাফেরা করতে পারছেন না, কারণ লিফট চালানোর জন্য মানে বিদ্যুৎ তো থাকে না। তো বিদ্যুৎ গেলে লিফট চালাতে যে জেনারেটরের তেল লাগে, ওই তেল দেয় না, তেল পাওয়া যায় না, যার ফলে বিদ্যুৎ গেলে লিফট চলে না, 10 তলা 14 তলা থেকে হেঁটে উঠতে হয়, হেঁটে নামতে হয়। এই ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে কোন সময়? দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুদ আছে এমন সময়। কোন বিরল অধ্যায় আমরা আছি যে এত এত মাল আমাদের, আর আমরা এত কষ্টে আছি। দেশে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না ঠিক মতো, যার ফলে ইতিহাসের ভয়াবহতম লোডশেডিং এ পড়েছে বাংলাদেশ। জনজীবন অতিষ্ঠ, গ্রাম অঞ্চলে বিদ্যুৎ থাকে না, যেটা আধুনিক যুগে অকল্পনীয় যে এত বিদ্যুৎহীনতা। আর এই পরিস্থিতিতে বলছেন যে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুদ আছে। বাংলাদেশের জনগণ যেভাবে ভোগান্তির শিকার হচ্ছে জ্বালানি কেন্দ্রিক, শুধু পেট্রোল পাম্পের সিরিয়াল এটাই না, এই যে বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না, আরো নানান কিছু, সবকিছু। তো এই যে ভয়াবহ অবস্থা, দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুদ থাকা অবস্থায় এরকম ভয়াবহ অবস্থা, এটা যদি সব দেশে হতো তাহলে এই জ্বালানি প্রতিমন্ত্রীকে এতক্ষণে গ্রেপ্তার করে জেলে ঢুকানো হতো। যে তুমি কে বাবা, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে সবাইকে জেলে ঢুকানো হতো। যে কেমন বাংলাদেশ, যে এত জ্বালানি মজুদ আর মানুষ সারা রাত পেট্রোল পাম্পে সিরিয়ালে থাকে, আর বিদ্যুতের অভাবে মানুষ রাতে ঘুমাতে পারে না। তাহলে কি জিন করিয়ে এসে কোন অদৃশ্য শক্তি এই মহাসংকট তৈরি করেছে? তো জ্বালানি থাকতেও, ইতিহাসের সবথেকে বেশি পরিমাণ জ্বালানি থাকতে যারা জনগণকে এভাবে কষ্ট দেয়, তারা তো রাষ্ট্র চালানোর মোটেই যোগ্যতা রাখে না। তাহলে জ্বালানি না থাকলে কি হবে? জ্বালানি না থাকলে হাজার হাজার মানুষ মারা যাবে। তো এখন যে অবস্থা, তার যদি জিজ্ঞেস করা হয় তাহলে তিনি কিনে বলেন যে জ্বালানির অভাবে এখন পর্যন্ত কেউ ইন্তেকাল করেছে, তাহলে আপনি কেন এই প্রশ্ন করছেন? এইভাবে কি উত্তর দেয়? এছাড়া তো কোনো উত্তর নেই। কত বড় বিশ্ব বাটপার, ঘরে বাটপার, একে গ্রেপ্তার করা দরকার, এই প্রতিমন্ত্রীকে গ্রেপ্তার করা দরকার। যে প্রতিমন্ত্রী তুই আর তোর 14 গোষ্ঠী মিলে ইতিহাসের সবচেয়ে বেশি মজুদ থাকা জ্বালানি খাও নাকি? তোরা সেগুলো সিন্ডিকেট করে মজুদ করছস। মানুষ এত লাইনে দাঁড়াচ্ছে, এত কষ্ট পাচ্ছে, জনজীবন বিপর্যস্ত, আর ইতিহাসের সবচেয়ে জ্বালানি মজুদ আছে। মিলে কথা কাজে কি ভয়ঙ্কর অবস্থা দেশের, বুঝছেন? তো দর্শক, তারেক রহমানের শাসন যে ভুয়া, মানুষ এখান থেকে বুঝতে পারছে। সরকার বলছে যে ইতিহাসের সবচেয়ে বেশি জ্বালানি আছে, আর মানুষ কষ্টে তাদের মারা যাওয়ার মতো অবস্থা। এখানেই স্পষ্ট সবাই বুঝতে পারছে যে এটা একটা ভুয়া সরকার, ব্যর্থ সরকার, বাটপার সরকার, মিথ্যুক সরকার, প্রতারক সরকার, ধান্দাবাজ সরকার। আর কত অ্যাডজেক্টিভ শুনবেন? তো দর্শক, এই জ্বালানি প্রতিমন্ত্রীকে গ্রেপ্তার করা দরকার এই ধরনের জনগণের সাথে তামাশা করার জন্য। বাংলাদেশের ইতিহাসে বর্তমানে সবচেয়ে বেশি জ্বালানি তেলের মজুদ আছে। তার মানে হাসিনার আমল, ইউনুস আমল, অথবা এরশাদ আমল, জিয়াউর রহমান আমল, বিচারপতি আব্দুল সত্তার আমল, ইয়াজউদ্দিন আমল, ফখরুদ্দিন আমল, মঈনুদ্দিন আমল, সব আমলের চাইতে বেশি মজুদ আছে নাকি? বিচারপতি শাহাবুদ্দিন আমল, খন্দকার মোশতাক আমল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমল, সব কিছুর চাইতে বেশি জ্বালানি মজুদ আছে এখন, রাইট? তাহলে তারেক রহমানকে তো শিশু মুক্তিযোদ্ধা হিসেবে প্রস্তাব করেছেন, এরপরে বিশ্বের প্রভাবশালী 100 জনের মধ্যে বানিয়েছেন, এখন জ্বালানি তেলের মজুদ ক্যাটাগরিতে নোবেল প্রাইজ দেন। তো দেখছেন সারা পৃথিবীতে জ্বালানি সংকট যুদ্ধের কারণে, আর বাংলাদেশ তার ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুদ করতে পেরেছে। তো বাংলাদেশ থেকে এখন পার্শ্ববর্তী দেশগুলো জ্বালানি নিতে পারবে নাকি? বাংলাদেশ স্বাধীন হলো 55 বছর, 55 বছরের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি। বাবা, তারেক রহমান কি মহান সরকার! এটা কি সরকার না ফেরেশতা? শিশু মুক্তিযোদ্ধা, শিশু থাকা অবস্থায় 10,000 রাজাকারকে কাঠের রামদা দিয়ে কুপিয়ে হত্যা করেছেন, তারপর বাংলাদেশ স্বাধীন করেছেন। শিশু থাকা অবস্থায় জন্মের সময় যখন পাকিস্তানের করাচিতে জন্মগ্রহণ করেছেন আমাদের প্রধানমন্ত্রী, তখন পাকিস্তানি ডাক্তারের পেটে লাথি মেরে ডাক্তারের পেট ফাটিয়ে দিয়েছিলেন নাকি? এগুলো বলেন, আপনারা যেভাবে বলছেন তাতে তারেক রহমান এগুলো ডিজার্ভ করে। যে জন্মের সময়, সিজারের সময় ভাবে ডাক্তারের পেট ফাটিয়ে দিয়েছিল লাথি দিয়ে, এবং ডাক্তার হাতে যে ছুরি ছিল, ওই ছুরি ডাক্তার হাত থেকে পড়ে যায়, তারপর ডাক্তারের পায়ে রক কেটে যায়, ওই ডাক্তার জীবনে আর সোজা হয়ে দাঁড়াতে পারেন। এরকম কল্পকাহিনী হাজির করেন, রূপকথা হাজির করেন, যা শুরু করছেন। বিএনপি সরকার যা বলছে এটা রূপকথা। বাংলাদেশের মানুষ শ্বাস প্রশ্বাস করতে পারছে না বিদ্যুতের অভাবে। গ্রামগঞ্জে যে দেখেন, চট্টগ্রাম, বরিশাল, বিভিন্ন জায়গায়, খুলনা অঞ্চল, প্রতিনিয়ত পত্রিকাগুলো তো আসছে না, আর বিরোধী দল এটা নিয়ে বিক্ষোভ মিছিল করছে না। অথচ বিএনপি ফেসিবাদী আমলেও লোডশেডিং এর প্রতিবাদে উত্তরায় প্রেস ক্লাবে বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল করেছে। আমি জানি না যে জামাত এটা নিয়ে কেন কর্মসূচি দেয় না। ইতিহাসের সবথেকে বেশি জ্বালানি যেহেতু মজুদ আছে, অতএব 1 সেকেন্ডের লোডশেডিং হওয়ার কথা না। কিন্তু লোডশেডিং এর জনজীবন বিপর্যস্ত। চট্টগ্রাম পতেঙ্গায় দেশের একমাত্র রাষ্ট্রীয় জ্বালানি তেল পরিশোধনাগার,
ইস্টার্ন রিফাইনারি পরিদর্শনে সেসব কথা বলেন তিনি। এই সময় তিনি আরো জানান, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বিশ্বব্যাপী জ্বালানি তেলের প্রাপ্যতা নিয়ে সংখ্যা তৈরি হয়। এই সংখ্যা বাংলাদেশে তৈরি হয়, কিন্তু সরকারের সংকট মোকাবেলা যথেষ্ট আন্তরিক। তারেক রহমান শিশু মুক্তিযোদ্ধা মহান ব্যক্তি, তিনি আছেন বলে বাংলাদেশের ইতিহাস সবচেয়ে বেশি জ্বালানি তেল সংরক্ষণ করতে পেরেছে নাকি? এই মন্ত্রীকে, এই প্রতিমন্ত্রীকে গ্রেপ্তারের দাবি জানিয়ে রাখলাম। কি দরকার ছিল মোটা মোটা আইনের বই লেখা? হ্যাঁ, মোটা মোটা বই থাকে না আইনের, এগুলো লেখার কি দরকার ছিল? একটা ফটো কার্ড দিয়ে দিলি হইতো, আর ওটাতে লেখা থাকতো টাকা যার আইন তার, এনাফ। ওর মধ্যেই সবাই বুঝে নিত, একটা ফটো কার্ডই তো এনাফ। মোটা মোটা আইনের বই দিয়ে কি হবে? কেন এই কথাটা বললাম? আমাদের আসিফ নজরুল বলছিল 3 মাসের মধ্যে বিচার হবে। আসিয়া মনে আছে? ওই যে শ্বশুর, বিচার হয়েছে? আজও কি ওই বিচারের কোনো রায় পাইছেন? নিশ্চয়ই না। বিচার তো হচ্ছে না, আর বিচার হচ্ছে না বলেই আজকেও দেখলাম ভাই 3 জনকে লাঠি দিয়া। কত বড় মানুষ, একটা 8 বছরের শিশুকে সারা রাত, ও ভাবা যায় না, ভাবা যায় না। আরেক জায়গায় দেখলাম ওইটা ভাই একই কাজ, একটা শিশুকে 2 জনে, ওইখানেও ভাই 2 জন অন দ্য স্পটে। মানুষ বিচার হাতে তুলে নিতেছে, ওই যে মারতেছে না, পিছন থেকে ভয় শোনা যাইতেছে, সবাই বলতেছে মার মার মার, মানে মাইরা ফালা মাইরা ফালা মাইরা ফালা, এরকম একটা আওয়াজ হইতেছে। আবার কমেন্ট বক্সে যায় দেখবেন সবাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মানে পাবলিক খুশি, কারণ ওরা জানে যে এদেরকে আইনের হাতে তুলে দিলে কোনো ফাঁক দিয়া বাইরে হয়ে যাবে। টাকার জোরে একজন ভালো উকিল ধরবে, ধরে আইনের ফাঁক দিয়া বাইরে হয়ে যাবে। আসিয়ার ওই ঘটনার পর আসিফ নজরুল বলছিল না 3 মাস, 3 মাসের মধ্যে যদি ঝুলাই দিত না ভাই, মানুষ সাবধান হইতো। আর সাবধান হবে কিভাবে? চারিদিকে নেশা পানি ছড়ায় গেছে তো ভাই, ক্যাশ টাকা পাইতেছে চারিদিকে, আর নেশা করতেছে। আর নেশা করলে ভাই হুশ থাকে না তো। যদি হুশই থাকে, মনুষ্যত্ব থাকে, 8 বছরের একটা শিশুকে 3 জনে হোল নাইট, ভাবা যায়, কল্পনা করা যায়? কল্পনা করা যায় না। বুকটা ফাইটা যায় ভাই, হ্যাঁ ভাই, বুকটা ফাইটা যায়। ফাইটা যায়, এই কথাটা মনে আসলো, ওই যে মমতাজ গান গাইতো না আমাদের সংসদে, ফাইটা যায় ফাইটা যায়। সংসদে গান শুনছেন? সংসদে কবিতা শুনছেন? না, শুনেন নাই। সংসদের চিফ হুইপ উনি একটা নিজে কবিতা লিখছেন, উনি নিজে লিখছেন কিনা জানি না, উনি একটা কবিতা পড়ছে, যেখানে কারেন্ট নাই, মানুষের ঘরে ঘরে কারেন্ট নাই, 8 ঘন্টা 10 ঘন্টা পর পর কারেন্ট আসে, সেখানে ভাই ওই যে লক্ষ টাকা মিনিটে খরচ কইরা উনি কবিতা পড়তেছে। সেই দারুণ কবিতা, চিফ হুইপের মুখে শুনে নিয়েন আপনারা। 2 লাইন শুনাই, 2 লাইন লেখা রাখছি আমি। তিনি আসার আগে, শুনেন কিন্তু মনোযোগ দিয়া, তিনি আসার আগে দেশটা ছিল ভাঁজ করা মানচিত্র। ভাবা যায়? উনি আসার আগে দেশটা ছিল ভাঁজ করা মানচিত্র। নদী ছিল, মানুষ ছিল, শব্দ ছিল, কিন্তু দিগন্ত খুলে দেবার মতো কোনো হাত ছিল না। হাত মানে এই হাত, দিগন্ত খুলে দেবার মতো কোনো হাত ছিল না। তিনি এলেন, বললেন খুবই কম কথা, সময়ের কপালে লিখে দিলেন একটি উজ্জ্বল উচ্চারণ, উজ্জ্বল উচ্চারণ। বললেন উই হ্যাভ এ প্ল্যান। এরপর আরো আছে, 2-3 মিনিট তো লাগবেই পড়তে, আমি আর পড়তে চাচ্ছি না। দেখেন লক্ষ লক্ষ টাকার কারেন্ট খরচ করে এখানে কবিতা পড়তেছে। এর আগে আমরা গান শুনছি, ভবিষ্যতে হয়তো নাচও দেখতে পাবো, তাই না? যাই হোক, বিটলানি করতে আসি নাই, সিরিয়াস কথা। সেই সিরিয়াস কথাটা কোনটা জানেন? এই কথাটা বক্তব্য রাখতে যায় রাশেদ প্রধান বলছে কুলাঙ্গার। আমি নিজে দেখছি ভাই, উনি কুলাঙ্গার বলছে কাকে? আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে। এইটা নিয়ে চারিদিকে ভাই এখন বিরাট গন্ডগোল। তার বাড়িতে যায় দেখলাম হামলা করছে, ওইখানে আবার একটা সাদা শার্ট পরা লোককে দেখলাম 10 ইঞ্চি ইট নিয়ে ভাই আরেকজনের মাথার মধ্যে যায় মাইরা দিছে, তাহলে আবার পুলিশ ধইরা নিয়ে যাইতেছে। কেমন জানি একটা অস্থিরতা চারিদিকে, ভয়াবহ ব্যাপার তো। ওই কথা বলার জন্য তার বাড়িতে হামলা করছে, যদি তারে পাইতো তাইলে তো ভাই তারে মাইরা ফেলাইতো, তাই না? যদি রাশেদ প্রধানকে পাইতো তাহলে তো ভাই মাইরা ফেলাইতো, তাই না? ভয়াবহ ব্যাপার। আবার আরেকজন নেতা আছে কিন্তু রাশেদ খান, সে আবার একটা বক্তব্য দিছে যে রাশেদ প্রধান লিমিট ক্রস করছে। এখন যদি দলের কেউ লিমিট ক্রস করে তাহলে ঠেকাইবেন কেমনে? মানে উনি একটা ইঙ্গিত দিয়ে দিছে, মব এই জন্যই হয়েছে, ধরে নিতে পারেন। কিন্তু এই কথাটা কই থেকে আসলো সেটা তো বলতে হবে। এই কথাটা কিন্তু আমদানি হয়েছে শেখ হাসিনার মুখ থেকে, উনি বারবার এই কথাটা বলতো। আরেকজন আছে ভাই, ওই যে টাকলা মুরাদ, মনে আছে? ওই টাকলা মুরাদও তখন বলতো, এবং টাকলা মুরাদ প্রধানমন্ত্রী মেয়েকে নিয়ে অনেক বাজে মন্তব্য করছিল। ওই টাইমে আমি একটা ভিডিও বানাইছিলাম, প্রতিবাদ করছিলাম, ভালো লাগে না, ভিতরে নিতে পারি নাই টাকলা মুরাদের কথা। যাই হোক, ওই টাকলা মুরাদ বলতো। কিন্তু ওই টাকলা মুরাদ যেদিন বলছিল, ওই দিন যদি ওই টাকলা মুরাদে যদি একটা কেউ ডিম মারতে পারতো অথবা একটা স্ট্যাটাস দিয়ে যদি প্রতিবাদ করতে পারতো, তাহলে আজকে এই দিন দেখতে হইতো না। তখন কিন্তু কেউ কোনো প্রতিবাদ করে নাই, সবাই চুপ ছিল। কেন চুপ ছিল? জীবনের ভয়ে চুপ ছিল। আয়না ঘর ছিল তো তখন, উঠায় নিয়ে যাইতো তো। কারো সাহস ছিল তাদের বিরুদ্ধে কথা বলার? এখন সাহস আছে। দেশে ভাই পুরো স্বাধীনতা চলতেছে। ডক্টর ইউনূস 18 মাস যে স্বাধীনতাটা দিয়ে গেছে, ওই স্বাধীনতাটা এখনো আমরা ভোগ করতেছি। জানি না, যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। অলরেডি মির্জা ফখরুল সাহেব বলছে, অলরেডি মির্জা ফখরুল সাহেব বইলা ফেলছে, টক শো এবং এই ফেসবুক মানুষকে ভুল তথ্য দেয়, মানুষকে বিভ্রান্ত করতেছে, এরকম একটা কথা বলে ফেলছে। এখন এই কথার অর্থ যদি এরকম দাঁড়ায়, ভবিষ্যতে যদি কথা বলার সুযোগ না দেয়, আমাদের মুখ বন্ধ করে দিতে চায়। আবার এরকম হইতে পারে এই ফেসবুক দেখা গেলো নিষিদ্ধ করে দিছে, টক শো নিষিদ্ধ করে দিছে, হইতে পারে না? হইতে পারে। এরকম যদি কিছু হয়, না, এরকম কিছু হওয়ার সম্ভাবনা নাই। এই ফেসবুকের কারণেই কিন্তু নেপালে আবার বিপ্লব হয়ে গেল। ওই যে গত রানিং সরকার যেটা ছিল, ও কিন্তু ফেসবুক বন্ধ করে দিয়েছিল। যেদিন বন্ধ করছে, ওর পরের দিনই ছাত্ররা রাস্তায় নামছে। এই যে ভাই 18 থেকে 20 দিন আগের কথা, নতুন প্রধানমন্ত্রী এলো না, যে র্যাপ সিঙ্গার প্রধানমন্ত্রী, ও আসার কারণই কিন্তু এই ফেসবুক বন্ধ
করছিল, ওর পরই বিপ্লব হয়ে গেছে। সো ওদিকে হাত দিয়েন না, মানুষকে কথা বলতে দেন, স্বাধীনতা দেন। এখন প্রশ্ন হচ্ছে স্বাধীনতা মানে কতটুকু স্বাধীনতা ভোগ করবো, কতটুকু বলতে পারবো, কি বলতে পারবো আর কি বলতে পারবো না। এই সেন্সর কিভাবে করবেন, এই সেন্সর বোর্ড কোথায় বসাবেন, কেমনে মুখ বন্ধ করবেন, মানুষ দেশের থেকে বলবে, দেশের বাইরে থেকে বলবে, এগুলো হজম করতে হবে, সহ্য করতে হবে। এর নামই তো ভাই গণতন্ত্র, এর নামই গণতন্ত্র। তবে একটা কাজ করতে পারেন, বর্তমান যে সংবিধান আছে এই সংবিধান অনুযায়ী কিন্তু ওই প্রধানকে, রাশেদ প্রধানকে আপনারা অ্যারেস্ট করতে পারেন। কারণ বর্তমান সংবিধানে আছে ভাই রাজ পরিবারকে নিয়ে কোনো কথা বলা যাবে না, মানে শেখ পরিবারকে নিয়ে কোনো কথা বলা যাবে না। ওই রাজ পরিবারের মধ্যে বর্তমান প্রধানমন্ত্রীর পরিবারটা যদি ঢুকায় দেন আর আইনটা যদি চালু করে দেন, তাহলে তো রাশেদ প্রধানকে অ্যারেস্ট করা যায়। এই যে আমি কথা বলতেছি, আমাকে রাত্রে উঠাই নিয়ে যেতে পারবেন, ওই আইনটা চালু করে দিলেই হয়। কিন্তু আইন কি চালু করতে পারবেন? না, করতে পারবেন না। আপনার দলের লোকের কারণেই করতে পারবেন না। আপনারা এখন যা কিছু করতেছেন আপনার দলের লোকজনই মাইনা নিতে পারতেছে না। অনেককেই পদত্যাগ করতে দেখতেছি, একজন ছাত্র নেতাকে পদত্যাগ করতে দেখলাম, এর আগেও দেখছি, আবার দেখলাম এনসিপিতে এসে অনেকেই যোগ দিতেছে। কারণ কি জানেন? ওনারা যে পদত্যাগ করলে এর কারণ কি দেখাইছে? ওই জুলাই সনদ। জুলাইকে আপনারা মাইনা নিতেছেন না, এটা ওনারাও মাইনা নিতে পারতেছে না। কিভাবে মাইনা নিবে? কেউ মাইনা নিবে না। জুলাইকে কোনো কারণই বুঝতে পারবেন না। যত অ্যাঙ্গেলই ফায়ার করেন না কেন, ব্যাক ফায়ার হয়ে আসবে। তো দেখেন এই যে রাশেদ প্রধানকে যেভাবে সমালোচনা করা হলো, যেভাবে তার বাড়ির উপরে যে হামলা করা হলো, এতে কি দাঁড়াইলো জানেন? রাশেদ প্রধান সবাই কাছে পপুলার হয়ে গেল। তো অনেকেই চিনত না, এখন চিনতেছে, সবাই কথা বলতেছে। এই যে আমি কথা বলতেছি, এই পপুলারিটি পাওয়ার জন্য তাকে 100 কোটি টাকা খরচ করতে হইতো 2 দিনে। 100 কোটি টাকা খরচ করলে তাহলে হয়তো এরকম পপুলারিটি পাইতো, যেটা বিনা পয়সা পাওয়া গেল। এটা হলো কেন? এই মোবাইল সাংবাদিকদের কারণে। বর্তমানে ভাই ওই যে চ্যানেলের সাংবাদিক, ওই যে পত্রিকার সাংবাদিক, এদের অপেক্ষা কেউ থাকে না। সবাই অপেক্ষা করে এই মোবাইল সাংবাদিকদের জন্য। হ্যাঁ, এই মোবাইল সাংবাদিকরা কখন কি আপলোড করতেছে ওইটার অপেক্ষা করে। একটু আগে দেখলাম মাওয়াতে একজন ইমাম সাহেবের মেয়েকে উঠায় নিয়ে গেছে, বাড়ির তালা ভাঙ্গা চিৎকার করতেছে, কেউ বাঁচাইতে আসে নাই, কারণ তাদের হাতে মাল ছিল, বুঝছেন? তালা ভাঙ্গা ভিতর থেকে ওনার যুবতী মেয়েকে উঠায় নিয়ে চলে গেছে, পুলিশের কাছে গেছে, জিডি করছে, আইনের আশ্রয় নিছে, 24 ঘন্টা পার হয়ে গেছে, কেউ তো কোনো খবর দিতে পারলো না এই পর্যন্ত। একটু আগে দেখলাম অনলাইনে এসে ইমাম সাহেব কান্নাকাটি করতেছে নিজের মেয়ের জন্য। বুঝেন কেমন লাগে? আমার মেয়েটারে আমার সামনে দিয়ে উঠায় নিয়ে চলে গেছে। গণতান্ত্রিক সরকার এখন বর্তমানে নির্বাচন করে ওরা ক্ষমতায় আসছে, ওই আমলে সব মাইনা নেওয়া যায়? সত্যি কথা বলতে কি জানেন, এরকম দেখি নাই। 15-16 বছর অনেক আকামুকাম হয়েছে, দেশের টাকা পয়সা লুট হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, কিন্তু এরকম ভয়াবহ অবস্থা দেখি নাই। টোটাল বিচার বিভাগ ভাই ভাঙ্গা করতেছে, মানুষের বিশ্বাস হারাইতেছে। কেন হারাইতেছে? এই যে শিরিন শারমিনকে ধরলো, 2-5 দিন পর আবার ছাইরা দিল। এইসব নাটক কি মানুষ বুঝে না? মানুষ কি বুঝতেছে না? ছায়া সরকার ডিপ স্টেট পিছন থেকে সব গুটি নাড়তেছে, নাটাই সুতা তাদের হাতে, ঘুড়ি উড়াইতেছে আকাশে। আমরা ওই ঘুড়ির দিকে তাকায় রয়েছি, বিভিন্ন রকম বিভিন্ন কালারের ঘুড়ি, কিন্তু নাটাই সুতা কিন্তু ওই ডিপ স্টেটের হাতে। ডিপ স্টেট কি চাইতেছে জানেন? একটা গুড আওয়ামী লীগ আসুক। ওই যে সাবের চৌধুরীরে অ্যারেস্ট করছিল, কোনো নিবান না, সকালে অ্যারেস্ট করছে, বিকালে ছাইরা দিছে। এদের দ্বারা একটা গুড আওয়ামী লীগ আনতে চায় ডিপ স্টেট। কিন্তু শেখ হাসিনা মোটেও রাজি হবে না, কোনোদিনই রাজি হবে না। উনি এখনো ওই ক্ষমতায় বসে রয়েছে। উনি তো পুরাটাই, শেখ হাসিনা পুরাটাই ডোনাল্ড ট্রাম্পের মতো। ওরা ভাই বোন হইতে পারে ভাই, হ্যাঁ ভাই বোন। ডোনাল্ড ট্রাম্প দেখবেন সমস্ত কথা উল্টাপাল্টা কথা বলে। উনি বললো আমি ইরানে অ্যাটাক করুক, ইরান বললো হ্যাঁ করেন। উনি বললো তোদের তেল টেল যা আছে সব ধ্বংস করে দেবো, ইরান বললো হ্যাঁ করো। উনি বললো তোদের বোমা বারুদ যা আছে সব ধ্বংস করে দেবো, ইরান বললো কর। ডোনাল্ড ট্রাম্প বললো হরমুজ প্রণালী আমি দখল করে নেবো, ইরান বললো কর। সবকিছুতে ইরান রাজি। একটা টাইমে দেখা গেল কি পুরো বিশ্ববাসীর কাছে ডোনাল্ড ট্রাম্প এখন একটা অসুস্থ মানুষ, হ্যাঁ ভাই, পাগল মনে করে সবাই। ঠিক তেমনি দেখেন শেখ হাসিনা গত 2 বছরের সমস্ত অডিও কলগুলো শুনেন, সমস্ত উল্টাপাল্টা কথা। এই আমি আইতাছি, ওর লিস্ট কর, ওরে ধর, ওর বাড়িতে আগুন জ্বালা, ওরে আমি ছাড়ুম না, আমারে তো চিনে না, আমার আল্লাহ বাঁচায় রাখছে, প্রতিশোধ নিবার জন্য নিজেকে হালকা করছে। এখনো বুঝতে পারতেছে না তার সাথে কত বড় গেম খেলা হয়ে গেছে। হ্যাঁ ভাই, এই ডিপ স্টেট ওই কাজই করে যেতেছে ভিতরে ভিতরে। মাইনাস শেখ হাসিনা, আওয়ামী লীগ, গুড আওয়ামী লীগ সামনে আনতে চায়। এইসব কিছুই হবে না, যুগ বদলা গেছে, দিন বদলা গেছে। এই যে বললাম না, এখন সবাই সাংবাদিক, মোবাইল সাংবাদিক, কোনো ডিপ স্টেট কাজে লাগবে না। জুলাইকে কারা স্বীকৃতি দিছে জানেন? এই বীর সেনাবাহিনীরা জুলাইকে অলরেডি স্বীকৃতি দিয়ে রাখছে। তো আমাদের নাহিদ ইসলামকে কাঁধে নিছে কারা জুলাইতে? ওই 5 তারিখে। দেখেন সেনাবাহিনীর কাঁধে নাহিদ ইসলাম, কার পাশা কার টেবিলে। বীর সেনাবাহিনী তো জুলাইকে স্বীকৃতি দিছে। দেখেন প্রমাণ দেখেন। ওই কাঁধে নেওয়ার মানে কি জানেন? জুলাইকে পুরো কাঁধে নিয়ে নিছে আমাদের বীর সেনাবাহিনী। এটা মাথায় রাখেন। জনগণের বিরুদ্ধে গেলে যে কি হয় এটা ভাঙ্গা বলার কিছু নাই। এই ইতিহাস সবাই জানা আছে, তরতাজা ইতিহাস। এই তো 24 সালের ঘটনা। সো এত কথা বলে লাভ নাই। শুধু এইটুকুই বলতে চাই, দেশের আইন কানুন সবকিছু ঠিক করেন, জুলাই সনদপত্রে ঘোষণা দিয়ে দেন, পুরাটা মাইনা নেন। ওই এইটুক মানুম না, এইটুক খামু না, এগুলো বলে দেশের অস্থিরতা বাড়েন না। সংসদে মিটমাট করেন। এই যে রাস্তায় নামতেছে দেখতে কেমন লাগতেছে, এই যে পেট্রোল পাম্পে তেল নাই, মাইলকে মাইল দাঁড়ায় রয়েছে মানুষ আর গাড়ি কেমন দেখায়, এগুলো যদি দেখে বিদেশিরা, এই দেশে কোনো টাকা লব্ধি করবে? জীবনও টাকা লব্ধি করবে না। বিদেশিরা যখন শুনবে হায় হায় এই সরকার একই তফসিলে 2টা ভোট করছে, একটা মাইনা নিছে আরেকটা মাইনা নেয় নাই, 5 কোটি মানুষের অধিকার কায়দা নিছে, কোনো বিদেশিরা আসবে না ভাই। সবাই সচেতন। আর জনগণ এই সাপ লুডুর খেলা বুঝা ফেলেছে। জনগণ বুঝে আপনাদের সাপ লুডু খেলতেছেন, এক কদম আগান এক কদম পিছান। আপনারাই বলেন অক্ষর অক্ষরে পালন করুন, আবার পরদিন বলেন না সংবিধানে এটা নাই, আবার বলে আছে বৈধ অবৈধ। এই যে হাবি জাবি কথা শুনতে শুনতে এখন নিজেরই অস্থির লাগে ভাই, বলতেও খারাপ লাগে। আর বলতে চাই না, বিদায় নিতে চাই। আল্লাহ যেন সবার মধ্যে রহম দিয়া দেয়, বুঝ দিয়া দেয়, দেশটা যেন সুন্দর পথে যায়, এইটুকুই কামনা। সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।